2025-এর মাধ্যমিকের সকল ছাত্রছাত্রীকে আমার চ্যানেলে স্বাগত। আমি অসিত স্যার। আজকে তোমাদেরকে যে বিষয়টা ধারণা দেব সেটা হলো তোমাদের পাঠ্যাংশের বাংলা বিষয়ের যে নাটকটা আছে সিরাজদৌল্লা, সেই সিরাজদৌল্লা নাটকটার এই মুহূর্তে অনেকেই মনে করেছে যে নাটকটা ঠিক বুঝতেই পারছি না, কিংবা নাটকটা পড়ছি কিন্তু তার যে সম্পর্কগুলো কিভাবে আছে, কোথায় কিভাবে ঘটছে তা যেন মাথায় গুলিয়ে ফেলছো। তো এসো আমরা এই নাটকটাকে জানতে হলে প্রথমে আমাদেরকে জেনে নিতে হবে এই নাটকের মধ্যে যে চরিত্রগুলো আছে, প্রধান অপ্রধান, মঞ্চে নেপথ্যে যেসব চরিত্রগুলোর কথা বলা আছে সেই সব চরিত্রগুলো সম্পর্কে কিন্তু আমাদেরকে আগে জেনে নিতে হবে। তাহলে কি হবে? তাহলে নাটকের মধ্যে যে সংলাপগুলো হয়েছে সেই সংলাপগুলোর সঙ্গে আমার চরিত্রগুলো যদি জানা থাকে, তাদের চরিত্রের বর্ণনাগুলো যদি আমি মনে মনে করতে থাকি, তাহলে কিন্তু দেখবে তাদের সংলাপের সঙ্গে চরিত্রের এই ঘটনাটা একসাথে মেলাতে পারলে আমাদের আর কোনো অসুবিধা থাকবে না। এবং ঘটনা প্রবাহ যেভাবে প্রবাহিত হয়েছে, নাটকটা এগিয়ে এগিয়ে গেছে এবং শেষ হয়েছে, আমরা প্রত্যেকটা মুহূর্তের যে সংলাপের মধ্য দিয়ে প্রশ্নগুলো আমাদের হয়, এটা আমাদের কিন্তু কোনোভাবে আটকাতে পারবে না। বোঝা গেছে? এবং আরেকটা বিষয় খুব ভালোভাবে জানতে হবে, সেটা হচ্ছে কি, নাটকের মধ্যে যে সংলাপগুলো আছে সেই সংলাপগুলোর মধ্যে চরিত্রের যে কিছু কিছু দিক রয়েছে সেটা কিন্তু পরিষ্কারভাবে বলা নেই। যেমন ধরো, সিরাজ এক জায়গাতে বলছেন, তুমি তো শুধু আমার সেপাহীশালার নও, তুমি আমার পরম আত্মীয়। এই যে সেপাহীশালার, মির্জাফর যে সেপাহীশালার, এটা তো ঠিক, কিন্তু পরম আত্মীয় এই বিষয়টা কিভাবে, সেটা আমরা পরিষ্কারভাবে কিন্তু জানি না। তাহলে এই চরিত্রগুলো যদি বর্ণনাগুলোকে আমরা ঠিকভাবে জেনে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের নাটকে কোথাও আটকাবে না। হতে পারে যে আমরা সাজেশন অনুযায়ী যে কটা প্রশ্ন পেয়েছি তা মুখস্থ করলে, সেখান থেকে পেয়ে গেলে সুন্দর, কিন্তু এলো না, অন্যভাবে ঘুরিয়ে কিছু প্রশ্ন দিল, তখন তুমি দেখবে লিখতে পারছো না। তাহলে এটা যেন না হয়, যদিও 4 নাম্বারের একটা প্রশ্ন থাকে, এজন্য অনেক সময় হয়তো অনেকে গুরুত্ব দিয়ে বিষয়টাকে দেখেও না। তা আমি বলবো সহজভাবে যদি সহজ করে তুমি বুঝে নিতে পারো, অসুবিধা কোথায়। এসো প্রথমে আমরা যে চরিত্রগুলো নাটকে রয়েছে সেই চরিত্রগুলো সম্পর্কে আগে একটু ধারণা নিয়ে নিই। প্রথমে বলি যে একটা সভা কক্ষ বা দরবার কক্ষ একটা আছে, সেটা হিরাঝিল প্রাসাদের দরবার কক্ষে সিরাজ বসেছেন এবং দরবার কক্ষে অনেকে বসেছেন, সেটা তোমাদের বইয়ে কিন্তু প্রথমেই দেওয়া আছে কারা কারা আছেন। কিন্তু এখানে যে চরিত্রগুলো আছে সেই চরিত্রগুলো সম্পর্কে আমি একটু পরিচিতি ঘটাই। প্রথমে বলি সিরাজ চরিত্রে। তাহলে সিরাজ তো হচ্ছেন বাংলার শেষ স্বাধীন নবাব, এখানে নতুন করে কিছু বলার নেই। আর ইনি আমাদের নাটকের কিন্তু নায়ক, এবং নাটকের যে খলনায়ক, সেই খলনায়কের দিকটা হচ্ছে কিন্তু মির্জাফর। এই মির্জাফর, ইতিহাসে তাকে মির্জাফর বলে আমরা চিনি, কিন্তু তার আসল নাম হচ্ছে কি জাফর আলী খান। তো যাই হোক, একদিকে নায়ক, একদিকে খলনায়ক। আর যদি নায়িকা হিসেবে আমরা ধরি নাটকের, তাহলে যে চরিত্রটা পাবো সেটা হচ্ছে লুৎফা। অ্যাকচুয়ালি বলতেই পারো যে সিরাজের দ্বিতীয় স্ত্রী। এই লুৎফার আসল নাম হচ্ছে লুৎফা উন্নেশা। ইনি সিরাজের মহিষী ছিলেন। এ হয়ে গেল। তাহলে তিনটি চরিত্রে আমরা কিন্তু জেনে গেছি। এখন বিষয়টা হচ্ছে কি, যে দুটো দিক আমাদের দেখতে হবে। কি না, সিরাজের সিংহাসনচ্যুত করার যে এদের একটা চক্রান্ত, এই চক্রান্তের সঙ্গে কারা কারা যুক্ত ছিল আর সিরাজের পক্ষে কারা কারা ছিল, এটা আগে জেনে নিই। সিরাজের পক্ষে যারা ছিল, প্রথমের নাম যেটা হচ্ছে মোহনলাল আর মীর মদন। এই মোহনলাল
আর মীর মদন হচ্ছেন সিরাজের বিশ্বস্ত সেনাপতি। এবং পূর্ণিয়ার যুদ্ধ, কলকাতার যে যুদ্ধ হয়েছিল, পলাশীর যুদ্ধ যে হয়েছিল, অন্যতম প্রধান সাহায্যকারী হিসেবে এরা কিন্তু ভূমিকা রেখেছিলেন। এরপরে আসি গোলাম হোসেন। গোলাম হোসেন কে ছিলেন? গোলাম হোসেন অ্যাকচুয়ালি এই নাটকের একজন ভাঁড় বা যাকে বলা হচ্ছে বিদূষক, কিন্তু ইনি সিরাজের রক্ষী হিসেবে কাজ করতেন এবং খুব পাশাপাশি কিন্তু থাকতেন। এরপরে আরেকটি চরিত্রের কথা জানি, সেটা হচ্ছে মশিয়েলা। মশিয়েলা হচ্ছেন সিরাজের দরবারে থাকা একজন ফরাসি প্রতিনিধি, যিনি এরা ব্যবসা করতে এসেছিল ভারতে, কিন্তু এদের মধ্যে ওই ছল চাতুরতা, ঔপনিবেশিক স্থাপন, এই সব ব্যাপারগুলো এদের মধ্যে কিন্তু ছিল না। আর ব্রিটিশরা, ইংরেজরা, তারা ব্যবসা করতে এসেছিল ঠিকই, আর ওদের সঙ্গে, মশিয়েলাদের সঙ্গে অর্থাৎ ফরাসিদের সঙ্গে ওদের আমাদের দেশে শুধু নয়, দেখবে ঘটনাতে একটা বলা আছে, সিরাজের কথাটা বলছেন, তাহলে ওপারে অর্থাৎ সাগরের ওপারেই তাদের নাকি এই ধরনের কিন্তু দ্বন্দ্ব ছিল। এবং এই মশিয়েলা সিরাজকে কিন্তু ইংরেজদের বিরুদ্ধে যে অভিযোগ, এই অভিযোগগুলো করতে এসেছিলেন, কিন্তু সিরাজ সেই সময় বিশেষ কিছু করতে পারেননি। বোঝা গেছে? তাহলে সিরাজের পক্ষে যারা ছিলেন, আমরা এই চরিত্রগুলোকে কিন্তু পেলাম। এবং লুৎফার কথা তো বললাম। হুম। এরপরে আমরা আসি, যেটা হচ্ছে মির্জাফর। মির্জাফর, ইনি একটা সম্পর্ক ছিল কার সাথে? না, সিরাজের সাথে কিন্তু একটা সম্পর্ক ছিল। সম্পর্কটা কি ছিল? না, প্রথম হচ্ছে যে তিনি একজন সেনাপতি ছিলেন। আর একটা সম্পর্ক যেটা ছিল সেটা হচ্ছে কি, সিরাজের যে দাদু ছিলেন আলীবর্দী খাঁ, এই আলীবর্দী খান সৎ বোন ছিল, তার নাম হচ্ছে শাহ খানম। এই শাহ খানমের সঙ্গে মির্জাফরের কিন্তু বিবাহ হয়। ঠিক আছে? এই জন্য এক জায়গাতে বলছে না, তুমি আমার পরম আত্মীয় হও। এই সূত্রে সে হচ্ছে কিন্তু আত্মীয়। এরপরে আর যে চরিত্রগুলো আছে সেগুলো সম্পর্কে বলি। যেমন ধরো রাজা রাজবল্লভ। রাজা রাজবল্লভ হচ্ছেন সিরাজের সিরাজকে সিংহাসনচ্যুত করার জন্য এই ষড়যন্ত্রের একজন অন্যতম মন্ত্রী। এরপরে আসি জগৎ শেঠ। জগৎ শেঠ, ইনি হচ্ছেন যে সেই সময়কার একজন, বলতে পারো যে খুব ধনী ব্যক্তি, ধন কুবের। হুম, ধন কুবের আর কি। তবে এর স্বভাবগত দিক থেকে ইনি ছিলেন কিন্তু অত্যন্ত অর্থলোভী এবং অসৎ মানুষ এবং অত্যন্ত চতুর ব্যক্তি ছিলেন। এরপরে যার নাম আসছে সে হচ্ছে দুর্লভ রায়। এই দুর্লভ রায় ছিলেন সিরাজ বিরোধী ষড়যন্ত্রকারীদের মধ্যে একজন অন্যতম প্রধান। এরপরে আমরা দুজনের কথা জানবো, একজন ওয়াটস এবং ওয়াটসন। এই ওয়াটসন এবং অ্যাডমিরাল, এরা তিনজনই কিন্তু হচ্ছেন যে নৌ সেনাপতি ইংরেজদের। ওয়াটস আলীনগরের যখন সন্ধি হয়, তখন সেই শর্ত রক্ষার জন্য ইংরেজ বাহিনী কর্তৃক নিযুক্ত প্রতিনিধি হিসেবে তিনি ছিলেন। আর ওয়াটসন ছিলেন একজন নৌ সেনাপতি। তিনি যখন কলকাতা আক্রমণ করে ইংরেজরা এবং সিরাজের কাছ থেকে যখন তারা দেখে যে আমরা হেরে যাচ্ছে, পরাস্ত হয়ে যাব, সেই সময় ইংরেজরা তাকে খবর দিলে তিনি কিন্তু যুদ্ধ জাহাজে করে নৌসেনা নিয়ে আসার দায়িত্ব গ্রহণ করেছিলেন। এবং অ্যাডমিরালের কথা বললাম, তিনি একজন নৌসেনাপতি। এরপরে আমরা আসি ক্লাইভ। ক্লাইভ তো পরবর্তী পর্যায়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সর্বময় কর্তাই হয়ে উঠেছিলেন। এরপরে আমরা আসি ঘসেটি বেগম। এই ঘসেটি বেগম কথা বলতে গেলে প্রথমে আমরা আরেকটা পরিচিতিটা আমরা একটু নিয়ে নিই। সেটা হচ্ছে কি, আলীবর্দী খাঁ। এই আলীবর্দী খাঁর কোনো সন্তান ছিল না। আলীবর্দী খাঁর 3 কন্যা ছিলেন। প্রথম কন্যা হচ্ছেন ঘসেটি বেগম,
দ্বিতীয় বা মেজ হচ্ছেন মনিরা বেগম এবং তৃতীয় হচ্ছেন আমিনা বেগম। এই 3 কন্যার মধ্যে আবার ঘসেটি বেগম, যার নাম ছিল মেহেরুন্নিসা, তিনি নিঃসন্তান ছিলেন, তার কোনো সন্তান ছিল না। ঠিক আছে। এরপরে মনিরা বেগম মেজ, তার এক পুত্র ছিল, তার নাম হচ্ছে শৌকত জাং। আর সিরাজ হচ্ছেন আমিনা বেগমের পুত্র। এখন এই সিরাজ, তিনি সিংহাসনে বা মসনদে বসার জন্য চেষ্টা করতেন। সেক্ষেত্রে আলীবর্দী খাঁর ইচ্ছাও ছিল যে সিরাজ বিচক্ষণ, দূরদর্শী, এই হয়তো সিংহাসনে বসুক, কিন্তু শৌকত জং, সেও কিন্তু সিংহাসনে বসার জন্য একটা সংগ্রাম কিন্তু করে গেছে। তখন সিরাজদৌল্লা কি করলো, সিরাজ এই শৌকতকে পূর্ণিয়া জেলা যে আছে, পূর্ণিয়ার একটা যুদ্ধ হলো, সেই যুদ্ধে তাকে হত্যা করে দিল। সেটা ছিল 1756 খ্রিস্টাব্দের 16ই অক্টোবর। এখানে পরিসমাপ্তি ঘটল। এরপর কি হলো দেখো, ঘসেটি বেগমের স্বামী ছিল নওয়াজিস মোহাম্মদ। এই নওয়াজিস মোহাম্মদ ছিলেন অ্যাকচুয়ালি আলীবর্দী খানের বড় ভাই হাজী আহমদের জ্যেষ্ঠ পুত্র। তার সঙ্গে ঘসেটি বেগমের বিবাহ হয়েছিল এবং বেশ কিছুদিন পরে যখন এই নওয়াজিস মোহাম্মদ মারা গেলেন, নওয়াজিস মোহাম্মদের যে অধীনস্থ কর্মচারী ছিলেন, এটা শোনা যায় যে হোসেন কুলি খাঁ, এই হোসেন কুলি খাঁর সাথে কোনোভাবে একটা সম্পর্কে ঘসেটি বেগম জড়িয়ে পড়েছিলেন এবং সেটা সিরাজ কিন্তু জানতে পেরেছিলেন। যখন জানতে পারলেন, তখন সিরাজ তাকে কিন্তু হত্যা করে দিলেন। এবং ঠিক এই সময় ঘসেটি বেগম অত্যন্ত নিরুপায় হয়ে গেলেন। একমাত্র রাজা রাজবল্লভ, যিনিও ছিলেন ঘসেটির স্বামীর একজন প্রিয় পাত্র, তাকে ভরসা করে মির্জাফরকে সঙ্গে নিয়ে রাজবল্লভ বিশেষ ব্যবস্থা যেটা গ্রহণ করলেন যে সিরাজকে সিংহাসনচ্যুত করতে হবে, অর্থাৎ লিপ্ত হয়ে গেলেন এরা সবাই। এই কথাটা সিরাজ যখন জানতে পারলেন, তখন কি করলেন না, মতিঝিল যে ছিল ঘসেটির, সেই মতিঝিলকে তিনি ধ্বংস করে দিলেন এবং তার মাসি ঘসেটি বেগমকে নিয়ে এসে তোমার রাজবন্দি করে তিনি সেখানে রাখলেন। এই হচ্ছে আমাদের মূল চরিত্রগুলো এবং কার সঙ্গে কি সম্পর্ক, এই বিষয়টা। এরপরে কথা হলো যে আমাদের নাটক একটু একটু করে এগিয়েছে। আমাদেরকে মনে রাখতে হবে যে নাটকের যে সংলাপগুলো রয়েছে, বিশেষত ঘসেটি বেগমের সঙ্গে সিরাজের একেবারে শেষের দিকটা, যেখানে তাদের যে সংলাপগুলো হচ্ছে, সে তার একটা রাগ যে বহিঃপ্রকাশ করছে, সেই জায়গা থেকে প্রশ্ন দেয়। আবার দেখো যে দরবার কক্ষে যখন বিভিন্ন জনের সঙ্গে সিরাজের সংলাপ ঘটছে, তখন সিরাজ অত্যন্ত কিন্তু বিচক্ষণ এবং দূরদর্শী ছিলেন। তিনি কিন্তু প্রথম থেকেই জেনেছিলেন যে আমার বিরুদ্ধে এরা কিন্তু ষড়যন্ত্র তৈরি করছে আমাকে সিংহাসনচ্যুত করার জন্য। বিভিন্নভাবে তিনি কিন্তু আক্ষেপ করেছেন যে আমি আর কটা দিন এই সিংহাসনে বসেছি, তার মধ্যে তো আমার যুদ্ধ করতেই চলে গেছে, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো হয়েছে, সেখান থেকে প্রশ্ন হতে পারে। তারপরে মির্জাফর এ যে একজন বিশ্বাসঘাতক এবং বিশ্বাসঘাতকতা করবে, সিরাজ কিন্তু এটা অল্প বিস্তর জানতেন। তাহলে বিভিন্ন যে উক্তিগুলো এসেছে বা যে আমাদের উদ্ধৃতাংশগুলোকে দিয়ে দিয়ে প্রশ্নগুলো করা হয়, এবারে যেভাবেই প্রশ্ন করা হোক না কেন, আমাদের কাছে কোনো অসুবিধার হবে না। এটা তোমরা খাতাতে তুলে নেবে।
এবং তারপরে যখন নাটকটা পড়বে তখন দেখবে একদম জল হয়ে গেছে, কোনরূপ কোনো অসুবিধা থাকার কথা নয়। এরপরে আরেকটা বলি যে তোমাদের যে একটা প্রশ্ন আসবে মাধ্যমিকে, তার জন্য আমি গোটা কয়েক প্রশ্ন যেগুলো একেবারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবছর আসবেই আসবে, আমি বেশ কয়েকটা প্রশ্ন তোমাদেরকে তোমরা স্ক্রিনে দেখবে, তোমরা সেখান থেকে লিখে নেবে। এবং যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করো, অন্যকে দেখার জন্য শেয়ার করো, আর লাইক করছো